ওয়েলকাম ফ্রেন্ডস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আর তোমাদের যে প্রিপারেশন অল্প স্বল্প করে তোমরা বাড়িতে নিশ্চয়ই নিচ্ছ। তো তোমাদের কিছু কমেন্ট এবং কিছু ভালো প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো তোমাদের যদি কোনো রকম কোনো কারেকশনের প্রয়োজন মনে করো অবশ্যই করবে। আর যদি আমার তরফ থেকে কিছু মনে হয় যে ভুল হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে। তো আলোচনা কিন্তু মনে করছি আমি কেন ভালো, কারণ হচ্ছে গতবারের অভিজ্ঞতা যদি দেখা যায় এইখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু রেখেছিল। এবার আমি যে আলোচনা করছি সেইগুলোই যে আসবে বা সেই রকম প্রশ্নই যে সরাসরি তোমাকে ধরবে তেমনটা না, কিন্তু এই ধারণাটা হয়তো তোমাদের সবার আছে। তো তবু একবার মনে করে দেওয়ার একটা প্রচেষ্টা আমার তরফ থেকে, ঠিক আছে? তো প্রথম একটা প্রশ্ন আমি রাখবো, মনে করছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং হয়তো অনেকেই আহ, বিষয়টার সঙ্গে হয়তো পরিচিত না। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঠ্যপুস্তক ও শিক্ষা পুস্তক এই বিষয় দুটো কি? এই প্রশ্নটা আমাদের একটা বেশ ভালো প্রশ্ন আমার মনে হয়েছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তো পাঠ্যপুস্তক এবং শিক্ষা পুস্তক শুনতে মনে হবে খুবই একই জিনিস, কিন্তু আমাদের রবি ঠাকুরের ভাষায় উনি বলছেন যে আমাদের যে ছোট বয়স বা বাল্যকাল, সেই বাল্যকালের মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শৈশবকাল। সেই শৈশবকালে আমাদেরকে দেখা যায় এমন কিছু বই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় যে বইগুলোর মধ্য থেকে আমরা শুধু বইয়ের বিষয়বস্তুটাই পড়ি, কিন্তু সেখান থেকে কোনো আনন্দ আমরা গ্রহণ করতে পারি না। আর যেহেতু আনন্দ আমরা নিতে পারছি না, সেই জন্য কিন্তু সেই বিষয়টা কিন্তু আমার কাছে অতটা মনোগ্রাহী হচ্ছে না। আর মনোগ্রাহী না হওয়ার কারণে সেই বিষয়টা কিন্তু আমার কাছে বেশি গ্রহণযোগ্য হচ্ছে না। এবার কোনো বিষয় যদি গ্রহণযোগ্য না হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু আমাদের স্মৃতিতে কিন্তু থাকবেও না। তো সেই কথা ভাবনা চিন্তা করে আমাদের রবি ঠাকুর বলেছিলেন যে একটা পাঠ্যপুস্তক আমরা এমনভাবে তৈরি করব, আর একটা শিক্ষা পুস্তক যেটা আছে সেটার মধ্যে পার্থক্য হবে শুধু ওই আনন্দটুকুর। অর্থাৎ খুব সহজভাবে বললে আমি বলতে চাই, রবি ঠাকুর যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে শিক্ষা পুস্তক মানে একটা শৈশবকালের একটা শিক্ষার্থীকে একটা বই দেব যেখানে কিন্তু কোনো আনন্দ থাকছে না। আর পাঠ্যপুস্তক মানে ওই বইটাই দেব, কিন্তু সেই বইটার পরিবেশন এমন হবে যেন শিক্ষার্থীরা আনন্দ পায়। যেটা এখন বর্তমান আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে বইগুলো, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেরাও অ্যাক্টিভ থাকবে এবং সেখানে পড়ার মধ্যে সে একটা আনন্দ খুঁজে পাবে। তো এই বিষয়টাকে কিন্তু ওখানে বলতে চেয়েছেন। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে পার্থক্য এটাই, একটা শিক্ষা পুস্তক এবং একটা পাঠ্য পুস্তকের মধ্যে, সেটা হচ্ছে আনন্দ। তাহলে রবি ঠাকুর বলেছেন যে পুস্তকে শুধুমাত্র আহ, পড়ার বিষয়বস্তু আছে কিন্তু সেখানে কোনো আনন্দ পাওয়া যাবে না সেই বিষয়টা পড়ে, তখন সেটার নাম হবে শিক্ষা পুস্তক। এবং সেই বিষয়টা যদি পড়ে আনন্দ পায়, অর্থাৎ তার সঙ্গে আনন্দটাকে যোগ করা যায়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি, আমাদের হয়ে যাবে পাঠ্যপুস্তক। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সেই প্রচেষ্টাই করা হয় যাতে প্রত্যেকটা বইকে কিন্তু পাঠ্যপুস্তকে রূপান্তর করা যেতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এনসিএফ 2005-এ বলা হয়েছে বাড়ির এবং পাড়ার শিক্ষিত লোকের কাছে তো আমরা শিক্ষা পাবই, অনেক সময় নিরক্ষর মানুষের কাছেও আমরা কিন্তু শিক্ষা পাই। তো প্রশ্নটা যদি আমাদের ইন্টারভিউ বোর্ডে করেন যে তাহলে আমরা সমাজের যারা শিক্ষিত না তাদের কাছ থেকে আমরা কি শিখতে পাই, তো প্রচুর কিছু আছে উত্তর যেগুলো আমরা শিখতে পাই। আর সর্বোপরি তোমাকে যদি এই প্রশ্ন করে, তুমি একটা কথাই বলবে যে স্যার আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছেই কিছু না কিছু তার বিশেষ গুণ আছে, এবং যেটা হয়তো আমার মধ্যে সেই গুণটা নাই, তাহলে কিন্তু সেটা আমি তার কাছ থেকে শিখে নিতেই পারি। হয়তো দেখা যাচ্ছে সেটা ছোট হতে পারে বয়সে, সে আমার থেকে বয়সে বড় হতে পারে, সে শিক্ষিত হতে পারে, সে কিন্তু অশিক্ষিত হতে পারে। কিন্তু স্যার যেহেতু আপনি বলেছেন যে সে অশিক্ষিত, তাহলে আমি মনে করি স্যার আমরা দেখে থাকি অনেক সময় সমাজে যে আমরা রাস্তাঘাট চলাফেরার সময় যে অনেক সময় আমাদেরকে অনেকে গাইড করে, এই রাস্তার বাম দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যেও না, গাড়ি আসবে চাপা দেবে। তো এইগুলো বলার জন্য কিন্তু কোনো দীক্ষার প্রয়োজন হয় না, একটা অশিক্ষিত মানুষও জানে আমরা রাস্তার বাম দিক দিয়ে যেতে হয়। তো এটা যেমন একটা বলা যেতে পারে। আর একটা জিনিস বলা যেতে পারে টাকা পয়সার কথা।
টাকা পয়সার হিসাব কিন্তু সবাই পারে, সে শিক্ষিত হলেও পারবে, অশিক্ষিত হলেও পারবে, তো সেই বিষয়টা বলতে পারবে। আর একটা বিষয় বলা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের ওই যে যেটা আমরা আমাদের টেবিলে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ওই কিছু সবজি যখন আমরা কিনতে যাই, তো আমরা বা কোনো দোকানের কাছে যাই, তো দোকানদাররা কিন্তু খুব একটা বেশি শিক্ষিত হয় না, তো মানে অনেক জায়গায় আমরা দেখে থাকি, কিন্তু ওনাদের যে হিসাবের যে দক্ষতা এত দ্রুত বেগে করে, সেটা কিন্তু একটা শিক্ষিত মানুষের কাছেও কিন্তু মানে দেরি হবে, সে হয়তো ক্যালকুলেটারে করছে, ও হয়তো মুখে মুখে করে দিচ্ছে। তো এই যে একটা ব্যাপার, এগুলো কিন্তু তাদের কাছ থেকে আমাদের শেখার মতন আছে। আরেকটা প্রশ্ন, যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কেমন হওয়া উচিত? তো আমি এটা এর আগেও পূর্বেও বলেছি যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আর ওই একমুখী নেই, এখন বহুমুখী শিক্ষা ব্যবস্থা। আর সব থেকে বড় কথা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকার সব থেকে মানে আহ, যে মেন ভূমিকায় সরকারও দেখতে চায়, সেটা হচ্ছে সাহায্যকারী। মানে আমি জাস্ট ওর পাশে থাকবো, আমি ওকে বিষয়টা পুরোপুরি বলে দেব না, কিন্তু ও যেখানে অসুবিধা হবে সেই জায়গাটা আমি শুধু তাকে ধরিয়ে দেবো, সরাসরি উত্তর বলবো না, কিন্তু তাকে ধরিয়ে দেবো। অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে সাহায্যকারীর যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু আমরা পালন করব। আচ্ছা, এর পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন তোমরা করেছিলে। যেমন আমাদের ভাবি শিক্ষক আশানুর প্রশ্ন রেখেছিল যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট চেঞ্জ করা যায় কি। আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না, সাবজেক্ট বলতে চাইছো, তোমার যদি একাধিক বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকে, হয়তো প্রথমে করেছিলে পরে হয়তো করেছো, এরকম হয়তো বলতে চেয়েছো, হয়তো টেটের সময় আগেরটা দিয়েছো, এখন হয়তো অন্যটা দিতে চাইছো, নিশ্চয়ই পারবে। আমি আরও খুব স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাইছি, সেটা হচ্ছে গতবারের অভিজ্ঞতার অনুসারেই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। গতবার যেটা হয়েছিল, যখন আমরা রিক্রুটমেন্ট 2022-এর ফর্মটা ছেড়েছিল, তো যার যেটা মনে হয়েছে পরিবর্তন করার, সে কিন্তু সেই সুযোগ পেয়েছে, এবং ইন্টারভিউ যেদিন দিতে যাই সেই টেবিলে গিয়েও চেঞ্জ করেছে। ঠিক আছে, তো সেই জন্য তুমি যদি মনে করো যে কিছু পরিবর্তন করব, অবশ্যই তুমি করতে পারো, কিন্তু একটা আমার ব্যক্তিগত এমনি পার্সোনাল রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, যারা এই ভিডিওটা দেখছো, যে চেষ্টা করবে বিশেষ করে মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিক আছে, এই দুটো জিনিস তো ধরো মানে চেষ্টা করবে একই রাখার। এবার যদি কারো পরিবর্তন হয়ে গিয়ে থাকে, না হারিয়ে গিয়েছে বা পাওয়া যাচ্ছে না বা এরকম ঘটনা, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা। কিন্তু যদি তোমার অপশানে থাকে, তো যদি তোমার হাতে সেই অপশানটা থাকে যে আমি চেঞ্জ করব না, তাহলে করবে না। তাহলে কি হবে, একটা একই রকম ডেটা থাকবে, তো পরবর্তীতে তোমার সুবিধা হবে জিনিসটা খুঁজে পেতে, এই আর কি। তবে চেঞ্জ করা যায়, এটা হচ্ছে একটা উপায়। আচ্ছা, তারপরে আমাদের আরেক ভাবী শিক্ষক শুভঙ্কর আমাদের প্রশ্ন করেছে যে যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স, তাদের কেমন প্রশ্ন করতে পারে। তো এটা বলবো, আমাদের অনেক এর আগেও আলোচনা হয়েছে, যেহেতু কমার্স বিষয়টা একটা বাণিজ্যিক ব্যাপার, সেই জন্য তোমার কাছে কিন্তু বিশেষ করে বাচ্চাদের ওই জ্ঞানটা তুমি কিভাবে বাড়াবে, এই টাইপের প্রশ্ন কিছু করতে পারে। এবার নর্মালি কি হয়, কমার্সের স্টুডেন্ট যে সবসময় আর কি থাকবেন সেটা তো ব্যাপার না। নর্মালি কি দেখি আমরা, আর্টসের স্টুডেন্ট হলে কিছু আর্টস থেকে প্রশ্ন করে, সায়েন্সের হলে সায়েন্স থেকে ধরে। এবার যেহেতু তুমি কমার্স, তাহলে হয়তো তোমাকে কমার্স থেকে ধরতেই পারে ওনারা। আর যদি না ধরে, তাহলে কিন্তু দেখবে মোটামুটি ওই সায়েন্স আর্টস মিশিয়েই তোমাকে কিন্তু প্রশ্ন রাখবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্রশ্ন রেখেছো তুমি যে বিদ্যালয়ে কিভাবে কাজে লাগাবে। বিদ্যালয়ে তো অনেকভাবেই কাজে লাগানো যায়। তুমি দেখো, প্রথম কথা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ে আমি চাকরি করতে যাচ্ছি মানে আমাকে সমস্ত বিষয়গুলোই কিন্তু পড়াতে হবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, মানে ইতিহাস ভূগোল তো নেই, আমাদের পরিবেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলাদাভাবে যেহেতু তোমার স্পেশালাইজেশন থাকছে না, সেজন্য তুমি প্রথমেই বলবে স্যার, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে আমার সাবজেক্টের কোনো বিষয়বস্তু থাকছে না, আমি চেষ্টা করব ওখানে রুটিন অনুযায়ী আমি যে ক্লাস পাবো, যে যে বিষয় পাবো, আমি সব বিষয়ই পড়াবো। তবুও যেহেতু আমার এই বিষয়ে আমি একটু জানি বা আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আমি সেই বাচ্চাদের ভেতরে এই বিষয়টা সম্পর্কে একটা মানে একটু হালকা ধারণা, যে কমার্স বলে একটা জিনিস আছে, বা এই বিষয়টার মধ্যে এই এই জিনিসগুলো করা যায়, এরকম একটা প্রাথমিক ধারণা তাদেরকে দিয়ে রাখতে চাইবো, যাতে তারা ভবিষ্যৎ জীবনে তারা যখন তার যে পার্সোনাল লাইফ, সে ভবিষ্যতে কি হতে চায় যখন ভাববে,
তখন যেন আমার এই কথাটা তাদের ভাবনার মধ্যে থাকে যে এই বিষয়টাও একটা আছে, এই বিষয় নিয়ে পড়লে এই ব্যাপারগুলো হয় আর কি। ঠিক আছে। তারপরে 2000 না সরি, এটা হচ্ছে নুরুল আমাদের ভাবি শিক্ষক প্রশ্ন করেছে, 2022 সালে টেট পাস করেছি, গ্র্যাজুয়েশন দেখিয়েছি, বর্তমানে দেখাতে চাই না, সমস্যা হবে কি? আমি আবারও বলছি, কোনো সমস্যা হবে না, সম্পূর্ণ ফর্ম ফিল আপের দায়িত্ব তোমার হাতে। তবে ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপটা যেমন করবে সেটাই তোমার হচ্ছে ওই ইন্টারভিউ টেবিলে ওনাদের এক্সপার্টদের সামনে কিন্তু ল্যাপটপে শো করবে। তো সেই জন্য তুমি এটা সিদ্ধান্ত নিয়েই তুমি ফর্ম ফিল আপ করবে। আর যদিও ভুল হয়ে যায় গতবারের অভিজ্ঞতা অনুসারে, ওই যেদিন তোমার ইন্টারভিউ ডেট সেদিন কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। আচ্ছা, বিয়ের সময় আধার কার্ড পরিবর্তন করা হয়েছে, ফর্ম ফিল আপের সময় কোন আধার কার্ডটা দেবো, এটা একজন ভাবি শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করেছে, কিন্তু কোনো নাম ছিল না হ্যাঁ কমেন্টে। তো আমি একটা পার্সোনাল রিকোয়েস্ট করব, যদি বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা হয়, যদি কোনো ভাবি শিক্ষিকা তোমার বিয়ে হয়ে গিয়ে থাকে, আমার ব্যক্তিগত অনুরোধ, তুমি তোমার নামটা পরিবর্তন করবে না, প্লিজ পরিবর্তন করবে না। তোমার যদি নাম যাই থাক, যে টাইটেলে থাক সেটাই থাকবে, শুধু ডটার অফ যেটা থাকবে সেটার জায়গায় তুমি পরিবর্তন করে হাজবেন্ড, হ্যাঁ হাজবেন্ড বলে দিয়ে দেবে, কেয়ার অফের জায়গায় হাজবেন্ড অফ বলে দিয়ে দেবে। তো এটা আমার একটা অনুরোধ। আর যদি এবার একান্তই পরিবর্তন করে থাকো, তাহলে তোমাকে হয়তো দেখবে হয়তো একটা এফিডেভিট জমা দিতে হতে পারে যে এই অমুক ব্যক্তি আর এই ব্যক্তি দুজনের সেম একই ব্যক্তি। তো আরো তোমার একটা সমস্যা বা জটিলতা হতে পারে। অনেকের কিন্তু এটা হয়েছে, আমি শুনেছি। তো সেই কারণে আমি বলবো, একই রকম রাখার মতন মজা নেই। তুমি ধরো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, তোমার নাম হয়তো হয়তো একটা নাম বলো না, ধরো হয়তো রাধা, রাধা হয়তো হালদার, ঠিক আছে, রাধা হালদার তার নাম। তাহলে এবার দেখা যাচ্ছে তুমি যখন বিয়ের পরে হয়তো রাধা বিশ্বাস হয়ে গিয়েছো, ঠিক আছে, এবার তুমি রাধা বিশ্বাস করলে, কিছু ডকুমেন্টসে তোমার যত পড়াশোনা করেছো সব রাধা হালদার, বিয়ের পর রাধা বিশ্বাস, একটা মানে বুঝতেই পারছো একটা সমস্যা আসবে, বলছি না আসতেও পারে, কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টসে যদি একই থাকে, অন্তত তোমার রিটায়ারমেন্টের সময় কিন্তু অনেক সুবিধা হবে। কারণ কাগজপত্র অনেক দেখে, এবার দেখা যাচ্ছে তোমার নামের বানান মিলছে না, ব্যাংক অ্যাকাউন্টে এক, এই জায়গায় এক, তখন একটা সমস্যা হতে পারে। তো সেই জন্য তুমি চেষ্টা করবে একই রাখার নামটা, যদি পরিবর্তন করতে হয় ডটার অফের জায়গায় হাজবেন্ড অফ, এই ব্যাপারটা দেবে। আচ্ছা, আরেকজন ভাবি শিক্ষক আমাদের প্রশ্ন করেছে যে 2^0 = 1 কিভাবে হলো। তো এইটা আমি বলবো, আমাদের যে সূচকের চ্যাপ্টার আছে সেই সূচকের চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, ধরো 2 এর পাওয়ারে 5, আমরা যদি নিচে 2 এর পাওয়ারে 5 একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে তার মান কত পাবো? 1 পাবো। তো তুমি এভাবে বোঝাবে, স্যার আমি যদি 2^5 ডিভাইডেড 2^5 নিই, তাহলে তার মান কত পাবো? 1 পাবো। এইবারে আমরা সূচকের যে চ্যাপ্টারের সূত্র আছে সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, যে কোনো পাওয়ার যদি নিচ থেকে ওপরে নিয়ে যায় তাহলে প্লাস থেকে মাইনাস হয়। এবার আমরা সবাই বুঝতে পারছি 5 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 5 বিয়োগ করলে 0 হচ্ছে। তার মানে কি 2^0 = 1, এটা আমাদের কি হলো? প্রমাণিত হয়ে গেল। এটা এবার জেনারেল ভাবে তুমি চাইলে করতে পারো। আচ্ছা, এইবারে আরেকটা যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি তোমাদের সঙ্গে করব, ঠিক আছে, সেটা হচ্ছে 2-3টে বিষয় নিয়ে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের সৃজনশীলতা। তো সৃজনশীলতা মানে আমরা সকলেই জানি যে এমন কিছু তার অ্যাক্টিভিটিস থাকবে, এমন কিছু তার বিহেভিয়ার থাকবে, যেখান থেকে আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে এই বাচ্চাটা বা এই শিশুটা কিন্তু একটা নর্মাল বা স্বাভাবিক শিশু হতে পারে না। তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, বা তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি মানে তো সৃজনশীলতা, তার মধ্যে কিছু একটা এক্সট্রা আছে যার জন্য সে কিন্তু অন্যের থেকে আলাদা। এবার আমাদের পরীক্ষা মানে পরীক্ষা বলতে তোমার ইন্টারভিউ বোর্ডে আমাদের প্রশ্ন কিন্তু সেটাই থাকবে। এক্সপার্টরা তোমাকে এটাই প্রশ্ন করবে যে একটা বাচ্চার মধ্যে আপনি কি দেখবেন, একটা পয়েন্ট আপনি বলুন, যে এই পয়েন্টের জন্য আপনি বলবেন যে হ্যাঁ এই বাচ্চাটা একটা ক্রিয়েটিভিটি এর মধ্যে আছে, ঠিক আছে। এবার পরীক্ষা মানে ইন্টারভিউ বোর্ডে তো অনেক মানে মাথায় একটা চাপ থাকে, সেজন্য কিছু পয়েন্ট তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, যাতে এই পয়েন্ট দিয়ে আমি যেন 2-4টে উত্তর বলে আসতে পারি। যেমন তার মধ্যে আমরা একটা পয়েন্ট আমি বলতে পারি, যেমন হচ্ছে কৌতূহল প্রবণতা। কৌতূহল প্রবণতা মানে দেখা যাচ্ছে একটা বিষয় আমি জানবো, বা একটা জানার আগ্রহ, বা ওখানে কি আছে, বা হাজারটা প্রশ্ন করবে। তো এই চিলড্রেনগুলো কিন্তু সৃজনশীল। মানে দেখা যাচ্ছে তুমি একটা বিষয় পড়াচ্ছ, তুমি হয়তো যোগ শেখাচ্ছ,
তখন সেই বাচ্চাটাই বলবে স্যার আমি যদি 2 2 5 বার যোগ না করে যদি 2 এর সঙ্গে 5 গুণ করি, কিন্তু তুমি তখন তাকে গুণের ধারণা দাওনি, কিন্তু সে নিজে থেকেই বলছে। তাহলে বুঝে নিতে হবে সেই বাচ্চাটার মধ্যে এক্সট্রা কিছু ট্যালেন্ট আছে বা এক্সট্রা আগ্রহ আছে, তার মানে এরা হচ্ছে সৃজনশীলতার মধ্যে পড়বে। তারপরে ধরো স্বকীয়তা, স্বকীয়তা বা অরিজিনালিটি, মানে সে বাচ্চারা সবসময় মৌলিকতা, মানে সে তার নিজস্ব স্টাইল নিয়ে চলবে। যেটা আমি কিন্তু বারবার বলে আসি যে আমরা যখন প্রাইমারি ইন্টারভিউতে ফেস করব, সেখানে আমার সব থেকে সব থেকে পজিটিভ যে পয়েন্ট, যেটার জন্য আমাকে মার্কস দেবে এক্সপার্টরা, সেটা হচ্ছে আমার নিজস্বতা। অর্থাৎ আমি যত ওন স্টাইলে পড়াবো, ওন স্টাইলে আলোচনা করব, একদম নিজস্বতা অবলম্বন করব, তত কিন্তু ওনাদের কাছে আমরা নাম্বারটা আরও বেশি বাড়িয়ে তুলতে পারবো, এটা আমার বিশ্বাস। 2 নম্বর আরেকটা পয়েন্ট তুমি রাখতে পারো, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি বা ক্ষিপ্রতা। মানে ফ্লুয়েন্সি মানে কিরকম, দেখা যাচ্ছে তুমি সেটা শাব্দিক হতে পারে, সংযোগমূলক হতে পারে। তার মানে দেখা যাচ্ছে তুমি একটা আলোচনা করছো, কিছু একটা বললে সঙ্গে সঙ্গে তোমার রিভার্স উত্তর দিয়ে দিচ্ছে। দেখবে যে একটা খেলা হয় দিদি নাম্বার ওয়ান, সেখানে দেখা যাচ্ছে 2 3টে ওয়ার্ড দেয়, বলে একটা ওয়ার্ড বের করতে। তাহলে যে বাচ্চাটার মধ্যে সেই সৃজনশীলতা থাকবে বা তারা একটু ক্ষমতা ভালো থাকবে অন্যরকম চিন্তা ভাবনা করার, সে কিন্তু ফট করে সেই জিনিসটা কিন্তু মিলিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো বলা হচ্ছে। তারপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। নমনীয়তা মানে কিরকম, দেখা যাচ্ছে সে একটা জিনিস ধরা বাঁধা একটা নিয়মে চলবে না। মানে ধরা বাঁধা নিয়ম মানে, ধরো তোমাকে বললো এখান থেকে এ স্থান থেকে বি স্থানে যেতে হবে, এই রাস্তা দিয়েই আমরা যাই। ঠিক আছে, তাহলে যার মধ্যে সৃজনশীলতা থাকবে সে কিন্তু ওই একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে না, সে ভাববে আরও অন্য কি কোনো রাস্তা আছে, সেদিক দিয়ে কি যাওয়া যেতে পারে। মানে ধরা বাঁধা কোনো নিয়মে সে কিন্তু চিন্তা করবে না, সে এক্সট্রা কিছু চিন্তা করবে, এই বিষয়টাকে বলা হচ্ছে। এর পাশাপাশি আরও রাখতে পারো একটা পয়েন্টে, সেটা হচ্ছে মূল্যায়নের ক্ষমতা বা অ্যাবিলিটি টু ইভালুয়েশন। মানে সে কিছু মূল্যায়ন করতে শিখবে, এটাও কিন্তু একটা আমাদের ওই সৃজনশীলতার একটা উপাদান হিসেবে কাজ করবে। তারপরে ধরো সম্প্রসারণের ক্ষমতা, মানে যে কোনো জিনিস তোমাকে হয়তো একটা পয়েন্ট তুমি বলে দিলে, সে কিন্তু খুব সুন্দরভাবে তা তোমাকে ইলাবোরেট করে দেবে বা সে কিন্তু ব্যাখ্যা করে তোমাকে কিন্তু শোনাবে। তো আমি এইরকম কয়েকটা পয়েন্ট বললাম, যে পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু তুমি সুন্দরভাবে ওই বাচ্চাটার যে সৃজনশীলতা সেগুলো কিন্তু বলতে পারবে। ঠিক আছে, আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ব্যতিক্রমী শিশু। এখান থেকেও প্রশ্ন রেখেছিল গতবার, বেশ কয়েকজনকে করেছিল। তো এটা একটু তোমরা তোমাদের যে প্রিপারেশন নিচ্ছ আর কি, সে তার মধ্যে এটা রাখবে। ঠিক আছে, ব্যতিক্রমী ধর্মী শিশু বা যাকে আমরা বলছি এক্সেপশনাল চিলড্রেন। তো প্রথম কথা, যে কোনো পৃথিবীতে কেউ কারোর মতো কিন্তু হয় না। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা পার্থক্য আছে। তো এটা আমাদের প্রথম কথা, যে স্যার পৃথিবীতে যে কোনো দুটো শিশু যদি আমরা নিই, সেই দুটো শিশুর মধ্যে কিন্তু স্যার কোনো মিল আমরা পাবো না। এবার দুটো মিল পেলাম না মানে কিছু বৈষম্য আছে, অবশ্যই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বৈষম্য আছে, তাহলেই কি তারা এক্সেপশনাল চিলড্রেন, তাহলেই কি তারা ব্যতিক্রমী শিশু? বলছে না, বৈষম্য থাকবে, কিন্তু সেই বৈষম্যটা যখন অনেক বেশি মাত্রায় হবে, তখনই সেটাকে আমরা বলবো কি, আমরা ব্যতিক্রমী শিশু। ঠিক আছে, এবার আমরা যেটা বলবো, ব্যতিক্রমী শিক্ষার্থী কি, তাহলে ব্যতিক্রমী শিশু গেল, এবার ব্যতিক্রমী শিক্ষার্থী কি, তাহলে সেই শিশুটা যদি আমার বিদ্যালয় প্রাঙ্গণে ভর্তি হয়, তখন সেটা আমার শিক্ষার্থী, তখন সেই শিশুটা হয়ে যাবে কিন্তু আমাদের ব্যতিক্রমী শিক্ষার্থী। অর্থাৎ আমরা খুব সহজভাবে বলবো যে একটা স্বাভাবিক শিশুর মানসিক, প্রাক্ষবিক, দৈহিক বা আর আদার্স যদি আমরা দেখি সামাজিক যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, সেইগুলোর মধ্যে যদি দেখি একটু আমরা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক কিছু লক্ষণ করি। আচ্ছা, তো এই ধরনের শিশুগুলোকে আমরা তখন বলবো কিন্তু আমরা ব্যতিক্রমী শিক্ষার্থী। এবার যদি আমরা ব্যতিক্রমে যদি শ্রেণী বিভাগ আমরা করি, তো শ্রেণী বিভাগ কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। একটা ভাগ হচ্ছে আমাদের তাদের দৈহিক ক্ষমতার অনুসারে ভাগ, আর আরেকটা ভাগ করবো আমরা তাদের মানসিক ক্ষমতা অনুসারে। ঠিক আছে, দৈহিক ক্ষমতার মধ্যে তার একদম বাইরে থেকে দেখেই বুঝতে পারবো তার দেহের কোনো সমস্যা আছে, সেটা একটা হতে পারে, অর্থাৎ বিকলাঙ্গতা। হতে পারে তার বধিরতা, হতে পারে অন্ধত্ব, এবং হতে পারে তোতলামি। এই চারটেকে আমরা ফেলবো দৈহিক অক্ষমতা। আর মানসিক ক্ষমতার মধ্যে আমরা রাখবো দুটো ভাগ, একটা উন্নত বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী, আর আরেকটা হচ্ছে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, এইবারে প্রশ্ন তোমাকে করবে কি রকম, প্রশ্ন করবে যে একটা বাচ্চা যে বধির, সেটা তুমি কি করে বুঝবে।
তখন তুমি উত্তর কি দেবে? দেখা যায় একটা বাচ্চাকে স্যার আমি বলবো স্যার একটা বাচ্চাকে আমরা শ্রবণ যন্ত্র লাগিয়ে দেবো কানে, শ্রবণ যন্ত্র লাগানোর পরেও সেই বাচ্চাটা যখন 70 ডেসিবেলের কোনো আওয়াজ শুনতে পাবে না, তখন বুঝে নিব যে সেই বাচ্চাটা কিন্তু বধির আছে, অর্থাৎ তাকে আর কোনোভাবেই মানে শোনানো সম্ভব না। এবার শোনানো সম্ভব না বলা ভুল, সেই বাচ্চাটা হচ্ছে বধির। এবার তোমাকে বলতে পারে যে এই যে বধিরতা হলো সেটা কত রকম ভাবে হতে পারে, কারণটা কি? তখন তুমি বলবে দু রকম ভাবে হতে পারে, একটা জন্মগত হতে পারে আর একটা কোনো সমস্যার জন্য তার হয়েছে। এবার জন্মগত মানে তো বুঝতে পারছো একদম মাতৃগর্ভ থেকে সে যদি বধির হয়ে বেরোয়, তাহলে জানতে হবে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের পরিস্ফুটন সেভাবে ঘটেনি, সেই কারণে তো সেটা কিন্তু যে সারিয়ে তোলার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সেই বধিরতাটা হচ্ছে কিরকম, দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটলো হয়তো, সেখান থেকে কানের কোনো এফেক্ট ফেললো, সেখান থেকে বধির হতে পারে। বা ছোটবেলায় হাম, ডিপথেরিয়া এই টাইপের কিছু রোগ হয়েছিল, বা নাকের কোনো রোগ হয়েছিল, সেইখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়ে যায়। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু মোটামুটি সারানো সম্ভব আছে। এবার নেক্সট হচ্ছে অন্ধত্ব। অন্ধত্ব মানে কি, দেখা যাচ্ছে একটা বাচ্চাকে আমরা তার চোখে চশমা পরিয়ে বা লেন্স পরিয়ে যাই পরিয়ে হোক না কেন, দেখা যাচ্ছে 6/60 মিটার, 20/200, 20/200 আর কি ফুট, এবং দেখা যাচ্ছে তার যে অ্যাঙ্গেল, সে চোখের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে 20 ডিগ্রির কম, মানে কম আসছে। তো এইরকম যদি 3টে কেস আমরা দেখি, তাহলে বলবো সেই বাচ্চাটা কিন্তু আমাদের অন্ধত্ব আছে, তার পরীক্ষা নিরীক্ষা দরকার। অর্থাৎ আমরা চোখে চশমা পরিয়ে বা লেন্স লাগিয়ে যদি আমরা দেখি যে 6/60 ফুট যে ক্রাইটেরিয়া আছে সেটা ফেল করছে, 20/200 যে না 6/60 মিটার আর 20/200 ফুট, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রির কম, এই 3টে ক্রাইটেরিয়া যখন ফেল করবে, তখন কিন্তু আমরা বলে দেবো যে হ্যাঁ এই শিশুটার মধ্যে কিন্তু অন্ধত্বের একটা সম্ভাবনা আছে। তখন আমি তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে ওটাকে কিন্তু আমাদের শনাক্তকরণ করতে হবে। এবার অন্ধত্ব বিভিন্ন কারণে হতে পারে, সেটা জন্মগতও থাকতে পারে, আবার দেখা আছে জন্মের পরবর্তীতেও বিভিন্ন ঘটনার জন্য হতে পারে। তো সেগুলো তুমি মাথার মধ্যে রাখবে। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের আরো দুটো একই রকম ভাবে তোতলামি আছে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের বিকলাঙ্গতা, এগুলো তো বাইরে থেকে দেখা যায়, বোঝা যায়, এই ব্যাপারটা আছে। আরেকটা প্রশ্ন রেখেছিল যে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু যেটা আছে, মানে যেটা ভাগ হচ্ছে আমাদের দুটো ভাগ, একটা হচ্ছে গিফটেড চিলড্রেন এবং আরেকটা হচ্ছে আমাদের ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু। তো এই যে গিফটেড চিলড্রেন মানে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু, এদেরকে কাদের বলবো? তো আমাদের যে আইকিউ মাপার যে নিয়মটা আছে সেই রুলস অনুসারে দেখা যাচ্ছে কারো আইকিউ যদি 110 থেকে 140 বা তার ওপরে হয়, সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা বলবো উন্নত বুদ্ধি সম্পন্ন বা গিফটেড চিলড্রেন। এবার এই উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের মধ্যে আমরা 3টে ভাগ রাখছি, একটা হচ্ছে বুদ্ধিমান, অতি বুদ্ধিমান এবং হচ্ছে প্রতিভাবান। ঠিক আছে, মানে বুদ্ধিমান মানে সুপিরিয়র, তারপরে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান ভেরি সুপিরিয়র, আর একটা প্রতিভাবান বা হচ্ছে যাদের বলা হচ্ছে আমাদের জিনিয়াস। তো বুদ্ধিমান কারা? যাদের আইকিউ 110 থেকে 120, তারা হচ্ছে বুদ্ধিমান। তারপরে বলছে অত্যন্ত বুদ্ধিমান কারা? যাদের আইকিউ 120 থেকে 140-এর মধ্যে। আর প্রতিভাবান কারা? যাদের আইকিউ 140 অ্যাবাভ, তাদের বলছে আমরা প্রতিভাবান। আবার উল্টো দিকে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন যারা বাচ্চা আছে, সেই ক্ষীণ বুদ্ধি সম্পন্ন যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর মধ্যেও আর 3টে ভাগ করা হচ্ছে। আর ক্ষীণ বুদ্ধি সম্পন্ন বাচ্চা কাদেরকে বলা হচ্ছে? তো যাদের আইকিউ লেভেল কিন্তু 70-র কম। তার মানে বুঝতেই পারছো 70-র কম গেলে আমাদের জড়বুদ্ধি সম্পন্ন বা ক্ষীণবুদ্ধি সম্পন্ন, আর অ্যাবাভ 70 টু 110 এটা আমাদের স্বাভাবিকের মধ্যে রাখছে। আর ওইদিকে আমাদের 110-এর উপরে চলে গেলে তখন আমাদের কিন্তু মানে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুর মধ্যে রাখছে। তাহলে 110-এর কমে যদি যাদের থাকবে তাদের বুঝে নিতে হবে যে এরা কিন্তু আমাদের স্বাভাবিকের দলে পড়ছে। এবার ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুর আবার 3টে ভাগ করছে, একটা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন, নির্বোধ বা বোধহীন শিশু, আর একটা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন শিশু। এবার যারা জড়বুদ্ধি সম্পন্ন শিশু, তাদেরকে আমরা বলছি ইংরেজিতে ইডিয়ট। তো এই ইডিয়ট যাদেরকে বলছি, তাদের আইকিউ লেভেল কিন্তু একদম 20-র কম বা ম্যাক্সিমাম 20। তো এই সমস্ত বাচ্চাগুলোকে না তুমি কোনো প্রশিক্ষণ দিতে পারবে, না কোনো শিখন দিতে পারবে, এরা কিন্তু কোনো কিছুরই যোগ্য না। তারপরে চলে আসলো নির্বোধ বা বোধহীন যাকে বলা হচ্ছে, তাদের আইকিউ হচ্ছে 20 থেকে 50-এর মধ্যে। এই ধরনের বাচ্চাগুলো কিন্তু তুলনামূলক আমরা একটু প্রশিক্ষণ দিতে পারবো, মানে হয়তো তারা হয়তো কি করে ব্রাশ করতে হয়, কি করে জামা কাপড় পরতে হয়, কিভাবে জামার বোতাম লাগাতে হয়, বা কিছু ছোটখাটো কাজ আমরা এদেরকে হয়তো শেখাতে পারবো। ঠিক আছে,
আর আরেকটা হচ্ছে স্বল্প বুদ্ধি, যে যাদের বলা হচ্ছে মাইনর। এই সমস্ত বাচ্চাগুলোর কি হয়, 50 থেকে 70-এর মধ্যে আইকিউ থাকে। এরা কিন্তু মোটামুটি শিক্ষণ যোগ্য, মানে এদেরকে যদি তুমি কিছু শেখাবো মনে করো তাহলে কিন্তু এরা শিখতে পারবে। আর এর থেকেও যেটা বললাম, এর থেকেও আর একটা গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসএলডি। এসএলডি স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, অর্থাৎ যাদের আমাদের এই অক্ষমতা আছে কিন্তু খুব স্পেসিফিক, অর্থাৎ বিশেষ শিখন প্রতিবন্ধী। এই স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি যেটা আছে সেটা কিন্তু শিখন সংক্রান্ত ডিসএবিলিটি, মানে শিখন মানে শিখন কাজটা কার, শিখন কাজ হচ্ছে শিক্ষার্থীর। এই শিক্ষার্থীর এই শিখন করতে গিয়ে যে যে স্পেসিফিক প্রবলেমগুলো হয় সেটাই হচ্ছে এই স্পেশাল লার্নিং ডিসএবিলিটি। আর সব থেকে মজার পার্থক্য হচ্ছে এই স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটির সঙ্গে এর আগে যে আমরা মানে ডাইভার্স চিলড্রেনদের সম্পর্কে যে আলোচনা করলাম তাদের সঙ্গে এদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য একটাই, সেটা হচ্ছে এই সমস্ত যে অক্ষমতা, এই অক্ষমতা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো না। অর্থাৎ যেমন এই এই যে তিনটে অক্ষমতা আমরা আলোচনা করব, কারো পঠন অক্ষমতা, কারণ লিখন অক্ষমতা, বা কারো গাণিতিক অক্ষমতা, এই যে তিনটে ভাগ আমরা আলোচনা করব, এই তিনটে ভাগকে তো আমরা বলছি স্পেশাল লার্নিং ডিসএবিলিটি। তো এই তিনটে ভাগ কিন্তু আমরা কিন্তু একটা বাচ্চার বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। যতটা বাইরে থেকে দেখে বুঝতে পারবো যে সেই বাচ্চাটা বিকলাঙ্গ, বা সেই বাচ্চা তোতলা, বা সেই বাচ্চাটা অন্ধ, বা সেই বাচ্চাটা বধির, আমরা যত সহজে বুঝতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এদেরকে কিন্তু খুব সহজে বোঝা সম্ভব নয়। সেই জন্য এই ধরনের যে অক্ষমতা, সেই অক্ষমতাকে আমরা বলে থাকি যে হিডেন ডিসঅর্ডার, বা যাকে আমরা বাংলায় বলছি গুপ্ত অক্ষমতা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এই স্পেশাল লার্নিং ডিসএবিলিটি কিন্তু বাইরে থেকে দৃশ্যমান না, বাইরে থেকে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। যেটা বললাম তিনটে অক্ষমতা আছে, পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা, আর হচ্ছে গাণিতিক অক্ষমতা। তো আমরা যদি প্রথমে আলোচনা করি পঠন অক্ষমতাটা কিরকম। পঠন অক্ষমতা দেখা আছে একটা বাচ্চা লেখা আছে আর এটি র্যাট, ঠিক আছে, আর এটি র্যাট এটা লেখা আছে, আর এটি র্যাট, কিন্তু সেই বাচ্চাটা হয়তো পড়ছে টি এ আর টার, অর্থাৎ সেই বাচ্চাটা বুঝতেই পারছে না যে কিভাবে সেই জিনিসটাকে কিন্তু পড়তে হবে। এবার ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু এইভাবে সরাসরি প্রশ্ন নাও করতে পারে, তোমাকে হয়তো প্রশ্ন করলে এইভাবে যে একটা বাচ্চা লেখা আছে আর এটি র্যাট, সে পড়ছে টি এ আর টার, এটা বাচ্চাটার কি ধরনের অক্ষমতা, বা এটা কেন হচ্ছে, বাচ্চাটার কি সমস্যা। তখন কিন্তু তোমাকে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে করুক না কেন তখন কিন্তু তোমাকে এই ব্যাপারটা বলতে হবে যে স্যার সে বাচ্চাটা আর এটি র্যাটের জায়গায় টি এ আর টার পড়ছে, এর মানে সে বাচ্চাটার একটা বিশেষ শিখন অক্ষমতা আছে, যেটাকে আমরা বলে থাকি পঠন অক্ষমতা। এভাবে বলে দিলে এরকম সমস্যা আরও আছে, যেমন দেখা আছে বি কে ডি পড়ছে, ঠিক আছে, বি কে কি পড়ছে ডি, পড়তেই পারছে না, বিএটি ব্যাট লেখা আছে ডিএটি ড্যাট পড়ছে, এরকম টাইপের ব্যাপার। তারপরে আরেকটা পার্থক্য কি, সিএআরটি কার্ট আছে, হয়তো সেই বাচ্চাটা পড়ছে সিএটি ক্যাট, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের ভেতর থেকে কোনো একটা লেটারকেই বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে পড়ছে। তো এই ধরনের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো হচ্ছে আমাদের কি সমস্ত পঠন অক্ষমতার মধ্যেই যাবে, ঠিক আছে। এইবারে আরেকটা অক্ষমতা আছে, সেটার নাম হচ্ছে লিখন অক্ষমতা, অর্থাৎ সেই বাচ্চারা লিখতে গিয়ে কি কি সমস্যা হয়। লিখতে গিয়ে সেই বাচ্চারা সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে কোনো একটা জিনিস উলম্বভাবে লিখতে হয়, দেখা যাচ্ছে এইভাবে 6 লিখতে হয়, দেখা যাচ্ছে সেই বাচ্চাটা এইভাবে 6 লিখছে, ঠিক আছে, লিখতে হবে উলম্বভাবে, সে লিখছে হয়তো এইভাবে পাশ ফিরে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে সে লিখতে পারছে না। বা দেখা যাচ্ছে সেই বাচ্চাটা হয়তো লিখবে 23, তাহলে বাংলায় লিখবে ওরা, তাহলে দেখা যাচ্ছে 2-10-3-23 এরকম লেখার কথা, সে হয়তো 2টা এখানে লিখছে, 3টা হয়তো একটা দূরে লিখছে, কিন্তু তার ধারণা নাই যে মাঝে একটা যদি সংখ্যা আমরা এখানে একটা মানে কি বলে এটাকে অঙ্ক যদি বসিয়ে দিই তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা কিছু, এরকম ব্যাপার না, মানে তার লেখার মধ্যে কোনো সঙ্গতি নাই, মানে ফাঁকা ফাঁকা লিখে দিল, ঠিক আছে। বা দেখা যাচ্ছে তাকে তার নাম লিখতে বলা হলো, তার নাম হয়তো লিখছে যে ধরো এমটি সিটা লিখছে, তাহলে এম লিখলো বড় হাতে, ঠিক আছে, তারপর হয়তো টি লিখলো ছোট হাতে, তারপর সিটা দেখা যাচ্ছে বড় হাতে, মানে মানে নামটা দেখা যাচ্ছে সে কিন্তু এরকম ভাবে এলোমেলো ভাবে করবে, ছোট বড় মিশিয়ে করবে, অর্থাৎ এই ধরনের অক্ষমতাগুলোই হচ্ছে আমাদের তার লিখন অক্ষমতা। তারপরে দেখা যাচ্ছে আহ শব্দগুলোর দূরত্ব সমান থাকবে না,
মানে দেখা যায় একটা এমটিসি লিখলো, তারপরে অ্যান লিখবে, তো দেখা যায় এই অ্যানটা হয়তো এর মধ্যেই চলে আসলো, ইন্সপিরেশনটা হয়তো দেখা যাচ্ছে 1 কিলোমিটার দূরে লিখলো, মানে এইরকম টাইপের অক্ষমতাকে বলা হচ্ছে আমাদের লিখন অক্ষমতা। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের গাণিতিক অক্ষমতা বা ডিসক্যালকুলেট, সেটা হচ্ছে আমাদের সে ক্যালকুলেশন করতে পারছে না, অর্থাৎ সেই বাচ্চাটা মনে মনে হিসাব করতে পারবে না, সেই বাচ্চাটা যোগ বিয়োগ করতে পারবে না, সেই বাচ্চাটা তো লুডো খেলতেও পারবে না, কারণ ঘর গুনে তো তাকে যেতে হবে। তো এইরকম অক্ষমতাগুলোকে বলা হচ্ছে আমাদের কি গাণিতিক অক্ষমতা। সংখ্যা পড়তে না পারা, গণনা না বুঝতে পারা, এই ব্যাপারগুলো কিন্তু আছে। ঠিক আছে, তো এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে, আমি চেষ্টা করলাম বলার। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট তোমাদের সঙ্গে আমি আলোচনা করেই দিচ্ছি, সেইটা হচ্ছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে দুরকম চিন্তা আছে আমাদের, একটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং আর একটা হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো এই বিষয়টা কিন্তু কি আমাদের প্রশ্ন করবে। তো কনভার্জেন্ট যাকে বাংলায় বলে থাকি আমরা অভিসারী চিন্তন, আর ডাইভার্জেন্ট যাকে আমরা বলে থাকি অপসারী চিন্তন। তো ইন্টারভিউ বোর্ডে যদি আমাদের প্রশ্ন করে যে অভিসারী চিন্তন কি, তাহলে অভিসারী চিন্তন মানে অভিসারী, আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, অভিসারী মানে চারিদিক থেকে একটা জিনিস একই জায়গায় আসছে, এটা হচ্ছে আমাদের অভিসারী, বা এইটাকে আমরা বলবো কিন্তু কনভার্জেন্ট। ঠিক আছে, আর ডাইভার্জেন্ট মানে এর উল্টোটা, মানে এক জায়গা থেকে জিনিসটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অভিসারী মানে একই জায়গায় একটা বিন্দুতে এসে আলোগুলো মিশছে, আর ডাইভার্জেন্ট মানে একটা বিন্দু থেকে আলোগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট। তার মানে দেখা যাচ্ছে এখানে আমার কিছু একটা প্রশ্ন করলো, ঠিক আছে, আমাদের কিছু একটা প্রশ্ন করলো, এবারে সেই মানে প্রশ্নের যখন আমি উত্তর দেব, সেই উত্তর কিন্তু একটা নির্দিষ্ট, সেই উত্তর কিন্তু দেখা যাচ্ছে একমুখী উত্তর হচ্ছে। দেখা যাচ্ছে একটা কিছু প্রশ্ন দিল, সেই প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে এইটা। ঠিক আছে, তো আমি যত দিক দিয়েই ভাবি না কোনো উত্তরটা কিন্তু আমরা এইখানে এসেই পৌঁছাচ্ছে। তো এই ধরনের চিন্তাগুলো হচ্ছে আমাদের কনভার্জেন্ট চিন্তা। ঠিক আছে, এইবারে আমাদেরকে আরেকটা প্রশ্ন দিল বা আরেকটা সমস্যা দিল, কিন্তু দেখা যাচ্ছে তার উত্তর এইভাবেও গেলে হচ্ছে, এই দিক দিয়ে গেলেও হচ্ছে, এই দিক দিয়ে গেলেও হচ্ছে, মানে অনেকগুলো পথে আমি কিন্তু উত্তর পাচ্ছি। তাহলে আমি অনেকগুলো পথে উত্তর পাওয়া মানে অনেকগুলো চিন্তা করছি, দ্যাটস ইকুয়াল টু ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো আমরা যেটা বলবো যে যখন কোনো সমস্যা আমাদেরকে দেওয়া হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য যে আমি চিন্তা করি, সেই চিন্তা যদি একমুখী চিন্তা হয়, সেই চিন্তাটাকে বলবো আমরা কনভার্জেন্ট চিন্তা। আর যদি কোনো সমস্যা সমাধানের জন্য যে আমাদের চিন্তা করতে বলে বা সমস্যা সমাধানের জন্য আমি উত্তর খোঁজার জন্য চিন্তা করি, এবং সেই চিন্তা যদি আমি বহুমুখী পথ পাই, যে এদিক দিয়ে গেলে উত্তর হচ্ছে, এদিক দিয়ে গেলে উত্তর হচ্ছে, তাহলে প্রত্যেকটা চিন্তা আমি ছড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেকটাই সমাধান, তো সেইটাকে বলবো আমরা কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর একটা লাস্ট এটাই আলোচনা করব, সেটা খুবই ক্লোজ একটা টপিক, আমাদের ইন্টারভিউ টেবিলে যদি এটা প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সোনালিটি এবং ক্যারেক্টারিস্টিক্স, মানে ক্যারেক্টার আর কি, মানে ব্যক্তিত্ব এবং চরিত্রের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞাসা করে, তো খুবই ক্লোজ একটা জিনিস, তো তবুও চেষ্টা করছি। তো প্রথম কথা হচ্ছে ব্যক্তিত্বের যে প্রকাশ, সেই ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু ঘটে আমাদের চরিত্রের মাধ্যমে। তাহলে মানে বুঝে নিতে হবে ব্যক্তিত্ব হচ্ছে একটা বৃহৎ একটা জিনিস, তার ভেতরে একটা পার্ট হচ্ছে আমাদের চরিত্র, খুব সংক্ষেপে বললে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে কিসের মধ্যে, চরিত্রের মধ্যে। তাহলে চরিত্র যদি আমাদের ভালো হয় তবে আমার ব্যক্তিত্ব ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম। ঠিক আছে, তাই বলছে ব্যক্তিত্বের প্রকাশ সেটা কিন্তু চরিত্রের মধ্যে হবে। ব্যক্তিত্ব চরিত্র অপেক্ষা বৃহৎ, মানে যেটা আমি বলছিলাম ব্যক্তিত্বটা অনেক বড় জিনিস, তার ভেতরে একটা পার্ট হচ্ছে আমাদেরকে চরিত্র। চরিত্রের যে মেন মোটো বা মেন লক্ষ্য সেটা হচ্ছে নৈতিকতা, কিন্তু ব্যক্তিত্বের মোটো কিন্তু নৈতিকতা না। ঠিক আছে, তাই সংক্ষেপে আমরা যদি বলি যে একটা কথাই বলবো যে আর একটা বিষয় বলা যেতে পারে যে দেখা যাচ্ছে একটা কিছু একটা লক্ষণ আমরা পেলাম, সেটা হচ্ছে চরিত্রের কিছু একটা লক্ষণ পেলাম, সেটা কিন্তু ব্যক্তিত্বের লক্ষণ হবে। আমি আরো একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যে আমি যেটা প্রথমে বলার চেষ্টা করলাম যে ব্যক্তিত্ব হচ্ছে একটা বৃহৎ জিনিস। ঠিক আছে, তাহলে ব্যক্তিত্ব যদি এত বড় একটা জিনিস হয়, তার ভেতরে একটা পার্ট হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের চরিত্র। ঠিক আছে, আর বাইরের বড় বৃত্তটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব। তাহলে
ব্যক্তিত্বের দেখা যাচ্ছে এইখানে ব্যক্তিত্বের কিছু একটা জিনিস আছে, তাহলে এই জিনিসটা কি চরিত্রের মধ্যে ঢুকতে পারবে? পারবে না। কিন্তু চরিত্রের ভেতরে যদি কিছু থাকে সেটা দেখো ব্যক্তিত্বের ভেতরেই প্রবেশ করে আছে। তো এটাই তোমরা মনে রাখবে যে ব্যক্তিত্ব মানেই ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মানেই চরিত্র, চরিত্র মানে কিন্তু ব্যক্তিত্ব না। ঠিক আছে? এইভাবে কিন্তু বিষয়টাকে কিন্তু তুমি চাইলে ডিফেন্ড করতে পারবে। তো অনেকটা সময় তোমাদের নিলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম, যদিও আমার আলোচনা থেকে যদি তোমাদের ক্লিয়ার নাও হয়, আমার বিশ্বাস অন্তত বাড়িতে তোমরা বই খুলে একবার কিন্তু বিষয়টা দেখবে। আর এটুকুই আমার হচ্ছে পাওয়া, যাতে তোমাদের সকলের একটু উপকার হয় আর এই বিষয়টা নিয়ে তোমরা একবার চর্চা করো। সবাই সব কিছু আমরা জানি, তবুও একটু ঝালাই করে নিতে হবে ইন্টারভিউ এর আগে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।